এবার নজর রাখবো, ঠিক ব্রেকে যাওয়ার আগে যে কথা বলছিলাম যে কেউ আবাসের টাকা পেয়ে গেছে আর তারপরই নাকি কাটমানি চেয়েছে, এমনটাই অভিযোগ। কিন্তু কার বিরুদ্ধে এই অভিযোগ? তৃণমূলের বিরুদ্ধেই এই অভিযোগ উঠে আসছে, তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ। কি অভিযোগ আগে সেটা শোনাই। আমাদের থেকে টাকা চেয়েছে, 10,000 টাকা চেয়েছে, আমরা 5,000 দিয়েছি। অনেকে বলা করায় 5,000 নিতে চাই না, জোর জবরদস্তি করে 5,000 টাকা আমরা দিয়েছি। কিসের টাকা? ওটা আমাদের ঘর বেরিয়েছে, ঘর বেরোনোর টাকা। প্রথম কিস্তি 7,000 যে ঢুকেছে, টাকা তুলে নিবো, তাতেও বলেছিল যে টাকা তুলে নি কেন এখনো। আমরা বলছি যে আজকে রবিবার তুলবো নি। বলছে তাহলে আমার কাছে কি আছে, তাহলে আমাকে আমাদের প্রাপ্যটা তুলে দিয়ে দাও। তখন আমরা বলছি যে আমাদের পরে আমরা তুলে এনে তোমাকে ঠিক দিয়ে দিলেই তো হলো। এত জোর জবরদস্তি, হ্যাঁ হুমকি দিচ্ছে তো বটে। এখানেই শেষ নয়, প্রতিবাদ করায় আবার মারধরেরও অভিযোগ। শুভদীপ রয়েছে। শুভদীপ, ঠিক কি ঘটেছে একটু জানতে চাইবো। প্রথম কিস্তির টাকা তো তারা পেলেন, তারপর এই অভিযোগগুলো। হ্যাঁ দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী যেমনটা আশ্বাস দিয়েছিলেন যে প্রথম কিস্তির টাকা ঢুকবে, সেই মতো কিন্তু গত 2-3 দিন ধরে টাকা ঢুকতে শুরু করেছে আবাসের যারা উপভোক্তা রয়েছেন তাদের। এটা আরামবাগের আরান্ডি 1 নম্বর পঞ্চায়েতের আরাকুল গ্রামে বেশ কয়েকজন উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন। তারপরেই যেটা অভিযোগ উঠছে, ওখানকার স্থানীয় এক তৃণমূল কর্মী, তিনি খুব প্রভাবশালী বলে স্থানীয় এলাকায় পরিচিত, তার বিরুদ্ধে যেটা অভিযোগ, তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তাদের হুমকি দিয়ে কাউকে 10,000, কাউকে 20,000, কাউকে 5,000 টাকা দাবি করছেন এবং আতঙ্কিত হয়ে উপভোক্তারা কেউ 10,000, কেউ 5,000 টাকা তাকে দিয়েছেন, এমনটাই অভিযোগ। এবং এই অভিযোগ পেয়ে যখন স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব রয়েছেন, তার মধ্যে রয়েছেন ওই এলাকার পঞ্চায়েতের যে সদস্য, তার স্বামী, ওখানকার যে তৃণমূলের অঞ্চল সভাপতি, তারা কিন্তু এলাকায় যান, মানুষকে আশ্বস্ত করেন যে কাউকে টাকা দেবেন না, আমরা আপনাদের পাশে আছি। যদিও তারপর সেই ঘটনা ঘটার পরেই কিন্তু গতকাল সন্ধ্যায় কিন্তু পঞ্চায়েত সদস্যের স্বামীকে মারধর করা হয়। তিনি একটি দোকান চালান, সেই দোকানে গিয়ে তাকে মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ ওই পঞ্চায়েত সদস্যের স্বামী। এই মুহূর্তে এলাকায় পুলিশ রয়েছে, গ্রামবাসীরা খুব প্রচন্ড আতঙ্কে রয়েছেন, পুলিশি টহল চলছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এ বিষয়ে আরামবাগ থানায় কিন্তু অভিযোগ দায়েরও হয়েছে। এখনো পর্যন্ত যদিও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, এখনো থমথমে রয়েছে গ্রাম। সোনিয়া। বেশ শুভদীপ, বেশ। সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি মেম্বারের স্বামী। আমার তো 7 মাসে তোলাবাজি করছে, ইন্দিরা আবাসনের টাকা তোলাবাজি করছে। আমি প্রতিবাদ করেছি বলে ঘোলপুরের ছেলে, হিয়াজপুরের ছেলে থেকে মদ খেয়ে যে আমাকে দোকানে ছিলাম, আমি দোকানে ঢুকে ফেলে বুকে আর মাথায় খালি ঘুষি মেরেছে। অভিযুক্ত তৃণমূল কর্মী কি বলছেন দেখুন। এটা ভিত্তিহীন। যে ব্যক্তিটা প্রচার করছে, এই শেখ আব্বাস আলী, কিছুদিন আগে নির্দল ছিল। লোকের, আমার কাছে কতগুলো ভিডিও আছে, আমি আপনাকে দিতে পারি। লোকের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে যে শিমলতলায় দেখা করবেন, এরকম একটা ব্যাপার। তো এগুলো ভিত্তিহীন। কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কারোর সঙ্গে যদি কিছু নিয়ে থাকি বা কেউ যদি আমাকে কিছু দিয়ে থাকে, সে ডাইরেক্ট এসে বলতে পারে, আপনাদেরকে অভিযোগ জানাতে পারে। তার জন্য প্রশাসন আছে, থানা আছে, ভিডিও আছে, এসডিও আছে, যেখানে খুশি আমার বিরুদ্ধে অভিযোগ জানাক তারা। এটা ভিত্তিহীন। এই খবরটা দেখানোর আগে একটা ছবি দেখাবো বলার আগে। আমার ভালোবাসার শহর, প্রত্যেক জায়গায় আমরা দেখি লেখা থাকে, কোথাও আই লাভ বলে শহরের নাম, কোথাও আমার ভালোবাসার শহর বলে। ঠিক সেরকম সিউড়ির দিকে একটু নজর রাখবো। দেখুন, আমার ভালোবাসার শহর সিউড়ি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কিন্তু মাঝে ভালোবাসার প্রতীক, সেটা কোথায় হাওয়া হয়ে গেল? নিশ্চয়ই এই প্রশ্নটা আপনাদের মনে ঘোরাফেরা করছে। কোথায় হাওয়া হয়ে গেল এই ভালোবাসার শহর সিউড়ির ভালোবাসার প্রতীক? না, হাওয়া হয়নি, এটা চুরি হয়ে গেছে। প্রতীকটি চুরি হয়ে গেছে কার দ্বারা? ভালোবাসায় কি না হয়, স্ত্রীকে উপহার দিতে চান, আর কে চুরি করেছেন সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। কিন্তু পুরসভার তরফ থেকে জানার পরেও শাস্তি দেওয়া হয়নি, কারণ স্ত্রীকে ভালোবাসার উপহার দিতেই তো এই চুরি, তাই কোনো রকম শাস্তি নেই, বরং তার বদলে ফুলের বোকে দেওয়া হয়েছে। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও।
সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, এই ঘটনায় বোধহয় আরো একবার বলাই যায় যে ভালোবেসে মানুষ কি না করতে পারে। যদিও এক্ষেত্রে এই চুরিটাকে পুরসভাও অন্যভাবেই দেখেছে, আর সে কারণেই এই ফুলের বোকে দেওয়া হয়েছে এনাকে। একদমই দেখো, সেটাই যে 25শে ডিসেম্বর রাত্রেবেলায় নিজের স্ত্রীকে একটা কিছু উপহার দেবে এমনটাই মনে করে কিন্তু মোহাম্মদ বাজার থেকে ওই যুবক এসেছিল সিউড়িতে, তার বাপের বাড়িতে স্ত্রী ছিল, কিন্তু তিনি ভুলে গেছিলেন কোনো উপহার কিনতে, এবং তখনই তার চোখে পড়ে যে আমার ভালোবাসার শহর সিউড়ির মাঝখানে যে ভালোবাসার প্রতীক ছিল সেটা নেওয়ার, এবং সঙ্গে সঙ্গে কিন্তু তিনি গভীর রাতে ওই প্রতীকটিকে কোনো রকমে খুলে নেন, কিন্তু নিয়ে যাওয়ার পথে সেটি প্লাস্টিকের হয়, সেটাও কিন্তু ভেঙে যায়, কিন্তু সে আর দিতে পারি না তার স্ত্রীকে উপহার। এরপরে কিন্তু সিউড়ি পুরসভার তরফে যে আমার ভালোবাসা শহরের যে চিহ্নটিকে, লাভ চিহ্নটিকে খুলে নেওয়া হয়েছে, সেটা কিন্তু সিউড়ি থানায় একটা অভিযোগ জানানো হয়। এরপর পুলিশ তদন্ত নেমে কিন্তু ওই যুবককে কালকে আটক করে, এবং তখনই কিন্তু গোটা ঘটনা সামনে বেরিয়ে আসে, এবং গোটা ঘটনা যখন বেরিয়ে আসে তখনই কিন্তু পুরসভা এবং পুলিশ মানবিক হয়ে ওঠে। তারা একগুচ্ছ গোলাপ কিনে দেয় ওই যুবককে, এবং তারা কিন্তু সেই যুবক কিন্তু তার স্ত্রীকে সবারই সামনে কিন্তু সেই গোলাপ উপহার দেন এবং স্ত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। একদমই সুপ্রতিম, একদম। আর সেই গোলাপি স্ত্রীকে দেন স্বামী, আর স্ত্রীর পায়ে হাত দিয়ে চুরি না করার প্রতিজ্ঞাও করেন। উঠে দাঁড়াও। আমি ভুল করেছি, আর করবো না। কি করেছিলে তুমি? আমি আমার বউকে দেওয়ার জন্য লাভটা চুরি করেছিলাম, নিয়ে লাভটা নিয়ে ভেঙে যায় নিয়ে ফেলে দিয়েছিলাম। কোথায় ফেলেছিলে? ওই বাস স্ট্যান্ডে। নিয়ে এখন কি হলো? এখন গোলাপ ফুল এখন আমি ফেসে গেলাম চুরি কেসে। গোলাপ ফুলটা কারা দিল? গোলাপ ফুলটা কারা দিয়েছে তোমাকে? গোলাপ ফুলটা তো স্যাররা, বড় স্যার। নিয়ে তুমি কি করলে ওটা? এটা আমি বউকে প্রপোজ করলাম। ঠিক আছে, তো ওই লাভ চিহ্নটা চুরি করেছিলে কেন? চুরি করেছিলাম ওর জন্য, ওকে দেবো বলে। ওই লাভটা চুরি করেছি, আমিই করেছি। সিউড়ি শহরের যে সাইকেল হাউসের সামনে আই লাভ সিউড়ি যেটা চুরি হয়েছিল, যেটা আমি কাল এফআইআর করেছিলাম, তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল, তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এগেস্টে, কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছে তার বউকে দেওয়ার জন্য, যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা। তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম, আমি আবার একটা গোলাপের তোড়া নিয়ে এসে আমি দিলাম, সে তার বউকে উপহার দিল। আর এবার নজর রাখবো একটু সোদপুরের দিকে। 8 নম্বর রেলগেট, হ্যাঁ, দুদিন আগে মানে 48 ঘন্টা আগেই সারানো হয়েছিল। 48 ঘন্টার মধ্যে কিভাবে বিকল হয়ে যেতে পারে আবার? তাহলে কেমন ভাবে সারানো হলো? আর এই বিকল হয়ে যাওয়ার কারণেই স্বাভাবিকভাবেই সেখানকার যারা যাত্রীরা রয়েছেন, সোদপুরের বাসিন্দারা রয়েছেন, তারা পড়েছেন চরম ভোগান্তির মধ্যে। এখন কি পরিস্থিতি সুবীর জানাতে পারবে। সুবীর, বারবার এই বেহাল হয়ে যায় এই গুরুত্বপূর্ণ রেলগেট, কিন্তু কারণ কি? 48 ঘন্টা আগে সারানো হলো, তার মধ্যেই বিকল হয়ে গেল আবার। দেখো, এই জায়গাতে প্রশ্ন, অর্থাৎ রেল আধিকারিকরা যখন এই গেট বিকল হয় তারপরে কেউ তারা আসেন এবং এসে যখন সারাই করার পরেও দুদিন কাটার পরে আবার কিন্তু সে একইভাবে রেলগেট বিকল হয়ে গিয়েছে, এবং এর ফলে তো চরম সমস্যা করেছে নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা, এবং তারা কিন্তু রেলের গাফিলতি এবং উদাসীনতাকে দায়ী করছে যে 48 ঘন্টা কাটতে কাটতেই ফের রেলগেট বিকল হলো, এবং এটি দীর্ঘদিন ধরে সেই সমস্যা হয়ে যাচ্ছে। এবং তারা বলছেন যে রেল যদি এইভাবে ঠিক করে না দেখে তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। বেশ সুবীর, বেশ।